আইনের চোখে সবাই সমান এমনটা সাফ জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান। ১৩ সেনা কর্মকর্তার পক্ষে ক্যান্টনমেন্টের অস্থায়ী সাবজেল থেকে ভার্চুয়াল শুনানির আবেদনের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেছেন। একই সঙ্গে গুমের ২ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩রা এবং ৭ ডিসেম্বর দিন ঠিক করেন আদালত। এদিন শেখ হাসিনা সহ গুমের মামলার পলাতক আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে বার্তাকক্ষ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান আহমেদ, আপনাকে স্বাগত। আপনার প্রতিবেদনের সূত্র ধরেই একটু যদি জানতে চাই, সেটি হচ্ছে যে যেহেতু আদালতের চেয়ারম্যান মন্তব্য করেছেন আইন সবার জন্য সমান, তাহলে আবার শুনানি শোনার সময় নষ্ট নয় কি? আমি প্রশ্নটি শুনতে পাইনি, যদি আপনি আবার একটু বলতেন। আবার যে সময় শুনবে, আদালতের আজকে চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার যেটি বলেছেন যে আইন সবার জন্য সমান, তাহলে আবার কেন শুনানি? শুনানি করে সময় নষ্ট করার কি আছে? আর না, এই প্রেক্ষাপটটি হচ্ছে আইন সবার জন্য সমান। এই কথা বলার অর্থ হচ্ছে আমরা জানি যে 5টি মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কিন্তু এখনও আদালতে হাজিরা দিচ্ছেন। এর পাশাপাশি বিগত সরকারের শীর্ষ বেশ কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা এরাও কিন্তু আদালতে হাজিরা দিচ্ছেন। সেক্ষেত্রে যখন একটি বিশেষায়িত বাহিনীকে বিশেষ প্রিভিলেজ দেওয়া হবে, সেই বিষয়টিতে আদালতের যে নিরপেক্ষ ভাবমূর্তি কিংবা সবার প্রতি যে সমান দৃষ্টিভঙ্গি আদালতের রয়েছে, সেই বিষয়টা নিয়ে হয়তো প্রশ্ন উঠতে পারে। সে কারণেই আর পরবর্তী শুনানির যে বিষয়টি সেটি রয়েছে, সে কারণটি হচ্ছে যে এই আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পর সুনির্দিষ্টভাবে যে অভিযোগগুলো গঠন করা হবে, সে গঠন করার জন্য দুপক্ষের আইনজীবীকেই কিন্তু শুনতে হবে কার কার অবস্থানে কোন কোন আইনি ব্যাখ্যাগুলো রয়েছে। সেই ব্যাখ্যাগুলো নিরূপণ করেই আসলে অভিযোগ গঠন হবে না খালাসের আদেশ হবে, সেই বিষয়টি চূড়ান্ত করতে হবে আদালতকে। অর্থাৎ যার কারণে কিন্তু পরবর্তী যে আইনি প্রক্রিয়ার যে শুনানি, সেই শুনানিটি রয়েছে। এবং এই পক্ষে কিন্তু আসামি পক্ষদের যে আইনজীবীদের প্যানেল লয়ার ছিলেন, তারাও কিন্তু মোটামুটি সেই প্রস্তুতি নিয়েই আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন। এবং সেই কারণে সামনের দিনে যে শুনানির বিষয়ে রাষ্ট্রপক্ষ যখন কথা বলেছে, সাথে সাথে তারা সেই রাষ্ট্রপক্ষের সেই সুরের সাথে সুর মিলিয়ে তারাও কিন্তু রাজি হয়েছেন। অতএব যার কারণে একটি জমজমাট শুনানি অপেক্ষা করছে হয়তো ৩রা ডিসেম্বর আর ৭ ডিসেম্বর এই দুটো মামলার ক্ষেত্রে। জি, আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আপনার নিশ্চয়ই ব্যারিস্টার রফিকুল হকের কথা মনে আছে। 111-এর সময় খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনের পক্ষেই তিনি লড়েছিলেন। তখনকার প্রেক্ষাপটটা এক। আজকে জেডাই খান পান্না যে বললেন যে আরও বেশি ডিফেন্সের দরকার ছিল শেখ হাসিনার, সেটি তিনি তো তার আসামির সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তিনি আমির হোসেনের চেয়ে কি এমন বেশি ডিফেন্স করতে পারবেন বলে আপনার মনে হয়? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আসলে আমির হোসেনের ক্রেডিবিলিটি কতটুকু, সেটা তো হচ্ছে আদালতের রায়ের মধ্য দিয়ে চলে এসেছে। আইনজীবীর যে সাবমিশন, যে লিগ্যাল আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টের পর আদালত যখন সিদ্ধান্ত দেয়, তখনই বোঝা যায় যে সেই লিগ্যাল আর্গুমেন্ট কতটা যথাযথ ছিল, কতটা শক্তিশালী ছিল, কতটা নিরঙ্কুশভাবে অপোনেন্টকে ড্যামেজ করতে পেরেছে। সেক্ষেত্রে কিন্তু আমির হোসেন ব্যর্থই বলা চলে, এবং যেটা স্পষ্ট রায় প্রমাণিত হয়েছে। জেডাই খান পান্না তিনি এর আগেও কিন্তু এই বিষয়ে এসেছিলেন, তবে প্রথম দিকে যখন আমির হোসেনকে স্টেট ডিফেন্স নেওয়া হয়, তখনও কিন্তু জেডাই খান পান্না তিনি এসেছিলেন, তখন কিন্তু তিনি রাজি হননি। এবার তিনি আজকে এসেছেন, অনেকটা স্বপ্রণোদিতভাবেই এসেছেন, এবং এসেই তিনি আদালতের কাছে আর্জ করেছেন যে তিনি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান। তখন রাষ্ট্র পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে কোন ম্যানারে, ট্রাইব্যুনালও জানতে চেয়েছে যে কোন ম্যানারে আসলে তিনি, কারণ অ্যাজ এ ফিউজিটিভ তো কোনো লিগ্যাল কাউন্সিল ওইভাবে আসার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে একটাই সুযোগ রয়েছে, যদি ডিফেন্স কাউন্সিল, স্টেট ডিফেন্স কাউন্সিলের যে প্রসিডিওর রয়েছে, যখন ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া প্রসেস হয়, কেউ যখন ফিউজিটিভ থাকে তখন তার অনুপস্থিতিতে যদি বিচার নিষ্পত্তি করতে হয়, অবশ্যই তার পক্ষে রাষ্ট্রকে একজন আইনজীবী নিয়োগ দিতে হয়। এবং সেই সাম্যতা নিশ্চিত করার জন্যই পরবর্তীতে স্টেট ডিফেন্স হিসেবে শুধু জেডাই খান পান্না না, যে 15 জন ব্যক্তি বর্তমানে পলাতক রয়েছেন এই দুটো গুমের মামলা, যেটি হচ্ছে আপনার জয়েন্ট ইন্টারোগেশন সেলের একটি গুমের মামলা, যেটি হচ্ছে আপনার ডিজিএফআইয়ের পক্ষ, যেখানে 3 জন আসামি রয়েছেন, অন্যদিকে টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল, সেটা হচ্ছে র্যাবের, যেখানে 10 জন সাবেক সেনা কর্মকর্তা রয়েছেন। এদের সাবেক বলা যাবে না, কারণ এখনও সেই সাবেকের বিষয়টি স্পষ্ট নয়। তো এই যে 13 জনের এই আইনজীবী, কিন্তু এখানে কিন্তু 15 জন পলাতক রয়েছে, কারণ মোট 30 জনের বিরুদ্ধে
8 অক্টোবর কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। এই যে 15 জনের মধ্যে আজকে সবার পক্ষেই কিন্তু আইনজীবী নিয়োগ দিয়ে বিচারটি যাতে এগিয়ে যেতে পারে সামনের দিকে সেই বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং এই ক্ষেত্রে কেউ যদি স্বপ্রণোদিত হতে চায় ট্রাইব্যুনালকে অবশ্যই সেই সুযোগটি দেওয়া উচিত, কারণ না হলে কিন্তু পরবর্তীতে আরেকটি প্রশ্ন আসবে যে অমুক হতে চেয়েছিলেন সে পারেনি। সুযোগটা পাননি। আপনার শেষ একটি কথা আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাতে চাই, সেটি হচ্ছে যে আসলে জেডাই খান পান্না এখানে কি ডিফারেন্স ক্রিয়েট করতে পারবেন সেটা আসলে সময় বলে দেবে, এবং সেজন্য তাকে প্রস্তুত হতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, সংশোধিত আইন সবগুলো নিয়ে তার প্রস্তুতির উপরই নির্ভর করছে তিনি কতটা পার্থক্য তৈরি করতে পারবেন। একদম পরিষ্কার। মিজান আহমেদ, অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমাদের সিনিয়র রিপোর্টার মিজান আহমেদ ছিলেন বার্তা কক্ষ থেকে।